This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, রাত ৮টা, হাজির ঠোঁট কাটা আপনার কথা বলতে, কিন্তু কি বলবো? শুরুতেই বলি, মাল নিজের দায়িত্বে রাখুন। হ্যাঁ, বাসে যা লেখা থাকে সেটাই বলছি। আজ যা হলো তাকে এর থেকে সহজ করে ব্যাখ্যা আর করা যায় না। বলতে পারেন কিছুটা অবাক, কিছুটা ভীত হই। শুরু করছি আজ। কি দাঁড়ালো আজ জানেন? নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হবে। আপনি নিরাপদে থাকবেন কিনা আপনার দায়িত্ব। আপনার টাকা চোরদের হাত থেকে বাঁচানো আপনার দায়িত্ব। আর হ্যাঁ, খবরদার, প্রতিবাদ করবেন না। প্রতিবাদ করলেই বয়কট। শোনেননি এখনো? শুনুন। আরজি করে নিন্দা করেছে বলে বাদ একদম না। 100% নিন্দা করবেন, কেন করবেন না? তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আয়োজক, এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। ধারে ঠোঁটে তো এটাই বললেন, যারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাদের যেন তৃণমূল বা সরকারি অনুষ্ঠানে না দেখা যায়। ভাবুন, তিলোত্তমার জন্য যে শিল্পীরা রাস্তায় নেমেছিলেন, সরকারি এবং তৃণমূলের অনুষ্ঠান থেকে তাদের বয়কট। একটা ছবি দেখাই, দেখুন ওদের ছবি। খবরটা পেয়ে সেই সময় রাস্তায় নামা বিভিন্ন শিল্পীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করি। সকলেই মোটামুটি একটাই উত্তর দিয়েছেন, কিচ্ছু বলবো না। বলবেনই বা কি করে? এমনি তো অনুষ্ঠান থেকে বাদ। ওই যে আন্দোলনের প্রথম সারিতে গায়িকা লগ্নজিতাকে দেখলেন, লগ্নজিতা চক্রবর্তীর এবারে বর্ষবরণের অনুষ্ঠান ছিল উত্তর কলকাতায় এক তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে, সুপর্ণা মিত্রের উদ্যোগে। দেখুন সেই প্রোগ্রামের যে কার্ড, সেখানে লগ্নজিতার ছবি, নাম, 30 ডিসেম্বর দেওয়া ছিল। কিন্তু হঠাৎ লগ্নজিতা আউট, ইন নচিকেতা চক্রবর্তী। লাস্ট মোমেন্ট এন্ট্রি নচিকেতার। কেন? ওই যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে না। যারা বলছেন যে আন্দোলন চলতে থাকবে, আমরা চটি চাটা নয়, তাহলে যারা চটি চাটা তাদের মঞ্চে উঠতে আপনাদেরও তো লজ্জা থাকা উচিত। আপনাদের লজ্জা নেই? টাকার জন্য কেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মঞ্চে উঠছেন? আরে লজ্জা আসলে কাদের থাকার কথা? বড় কুচো সবাই তরপাচ্ছে। এরপর শিল্পীরা যদি সত্যি TV9 বাংলাকে কিছু বলতেন, যা হয়তো ইচ্ছে করছে তাদের বলতে, তাহলে তো পেটে টান পড়বে। কিন্তু এভাবে গলা টিপে প্রতিবাদ বন্ধ করা যায়? যারা বুদ্ধিজীবী, যারা ওর বিরোধিতা করেছে বা ওর সরকারের বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মিথ্যা মামলা লাগিয়েছে, জেল খাটিয়েছে, সংকীর্ণ মানসিকতার পার্টি আর সংকীর্ণ মানসিকতার সরকার। সংকীর্ণ মানসিকতা তো বটেই, না হলে প্রতিবাদ যারা করেছিলেন তাদের অনুষ্ঠান থেকে বাদ। কি বলছেন সেদিনের আর এক প্রতিবাদকারী, যিনি কিন্তু আজ মুখ খুলেছেন, ভয় পাননি, মোক্ষা। শুনুন। এই থ্রেড কালচার, এটাই ওনারা হচ্ছে তৃণমূলের সরকার, তৃণমূলেরই সরকার। ওনারা সাধারণ মানুষের সরকার না। ওনারা তাদেরকে গ্রাহ্য করেনই না, মনেই করেন না। আর আমরা যা করব বেশ করবো, বিচারটা আমরা চাইলেই দেবো, নাহলে বিচার হবে না, বাড়ি যাও। এটা ওরা সেলফ প্রুফ, আর কিছু বলার নেই। তৃণমূল সরকার সকলের নয়, প্রতিবাদীদের তো নয়, বলছেন প্রতিবাদীরাই। কুণাল ঘোষ যখন এই ফতোয়া দিচ্ছেন, তার কিছুক্ষণ আগেই নিজের দায়িত্ব নিজেকে নেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা ব্যানার্জি সন্দেশখালিতে। মহিলাদের কি বলেছেন? বলেছেন
কেউ ডাকলে চলে যাবেন না, দুষ্টু লোকেদের খপ্পরে তো একদম পড়বেন না। দুষ্টু লোক কে? দুষ্টুমি করতে তার বাধা নেই, দুষ্টু লোকেরা ডাকতেই পারে, যেতে মানা করছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ দুষ্টু লোক নিজের কাজ করে যাবে, জনতাকে সাবধান হতে হবে। বেশ, জনতার উদ্দেশ্যে আরো বলেছেন মুখ্যমন্ত্রী, কাউকে কোনো টাকা দেবেন না, সরকারি টাকা আপনার অধিকার। মানে কাটমানি দিতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। কাটমানি যারা চায় তাদের বারণ করবেন না। চোরকে নিষেধ করেও কাজ হয়নি বলেই বোধহয় এবার গৃহস্থকে সজাগ করলেন। তাহলে গৃহস্থ তটস্থ থাকবে, কেউ ডাকলে যাব না, কেউ টাকা চাইলে দেব না, সব গৃহস্থের দায়, কোনো প্রতিবাদও করব না। তাই তো ব্যাপারটা এরকমই দাঁড়ালো। আগামীকাল বছর শেষ, 2024-এর শেষ দিন, ঠিক তার আগের দিন সন্দেশখালীর মাটিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী। বছরের শুরুর দিকেই আন্দোলনে উত্তাল হয়েছিল সুন্দরবনের দ্বীপ সন্দেশখালী। আন্দোলনের সামনের সারিতে ছিলেন মহিলারা। নাড়িয়ে দেওয়া সেই আন্দোলনের সময় গ্রামের মানুষ বারবার দাবি করেছেন, মুখ্যমন্ত্রী একবার আসুন। মুখ্যমন্ত্রী যাননি, গেলেন প্রায় 1 বছর পর। বোনেদের উপস্থিতি নজর করার মতো ছিল, খুব মিষ্টি মিটিং হয়েছে, সন্দেশের মতোই। সন্দেশখালীকে অনেক ধন্যবাদ। ডুমুরজলা থেকে চপারে সন্দেশখালী, সঙ্গে ছিলেন মুখ্য সচিব, ডিজিও। সরকারি পরিষেবা বিতরণের কর্মসূচি শেষ করে সেই ডুমুরজলায় ফিরে মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্টতই স্বস্তি। সন্দেশখালীকে ধন্যবাদ। খেয়াল করেছেন নিশ্চয়ই কথার শুরুতেই মুখ্যমন্ত্রী বললেন, মহিলাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এটা তো স্বস্তি দেবেই। আন্দোলনের সামনের সারিতে তো ছিলেন মহিলারাই, তারাই তো তুলেছিলেন সেই পিঠে বানানোর অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চপারে করে সন্দেশখালীর মাটিতে অবতরণ করেছেন এবং তারপর তিনি জনসংযোগ করছেন এই মুহূর্তে। সেই সন্দেশখালীতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে কথা দিয়েছিলেন, সেই কথা রেখে বছর শেষের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে নামলেন। মুখ্যমন্ত্রী জনসংযোগ পর্ব সারছেন, এখানে যারা তার সমর্থকরা এসেছেন তাদের সাথে তিনি দেখা করছেন, হাত জোড় করে তাদেরকে নমস্কার জানাচ্ছেন, হাত নাড়ছেন এবং এই মূল মঞ্চের দিকে তিনি আসছেন। এখানে এসে কিন্তু তিনি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। একাধিক সরকারি প্রকল্প রয়েছে, নতুন রাস্তা থেকে শুরু করে একাধিক স্কুলে নতুন ক্লাসরুম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার প্রশাসনিক সভা শুরু করার জন্য মূল মঞ্চে প্রবেশ করছেন। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? সন্দেশখালীতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি, কৃষ্টি, সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে, ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি, একটা দিয়েছি, তোমরা বলছো এটা আমি নজরে রাখবো। একবারে তো সব হয় না, আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয়। তো লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। মনে রাখবেন, শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়,
ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। অন্য তৃণমূল নেতারা এতদিন সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে যা বলেছেন, মুখ্যমন্ত্রীও আজ সন্দেশখালীতে দাঁড়িয়ে একই কথা বললেন। সন্দেশখালীর টাকার খেলা। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। সন্দেশখালীতে যখন মানুষ হাপিত্তেশ করছিল যে মুখ্যমন্ত্রী কোথায়, আমরা আক্রান্ত, পিঠে বানাতে হচ্ছিল রাত্রবেলা গিয়ে মহিলাদের, তখন কেউ মুখ্যমন্ত্রীকে খুঁজে পায়নি। যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হবে, সেদিন মুখ্যমন্ত্রী যান। কোন বিরোধীদের কথা বলছেন? যারা নির্বাচনের আগে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নিয়ে নাটক করেছিল, পয়সার বিনিময়ে মিথ্যা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করিয়েছিল, নিয়ে মা বোনেদের ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছিল, তার যোগ্য জবাব সন্দেশখালীর মা বোনেরা শুধু লোকসভা নির্বাচনে নয়, পরবর্তী ক্ষেত্রে সেখানকার যা যা উপনির্বাচন হয়েছে সেই সমস্ত উপনির্বাচনে যোগ্য জবাব দিয়ে দিয়েছে, এবং আগামী দিনেও সেখানে যখন লোকসভার উপনির্বাচন হবে সেখানেও যোগ্য জবাব দিয়ে দেবে। দেখুন, কোনো ঘটনা সত্যি মিথ্যে যখনই বিতর্ক তৈরি হয়, তৃণমূলের মাপকাঠি ভোটের রেজাল্ট। যেন ভোটে জিতলেই কয়লা ধুয়ে সাদা। কিন্তু আন্দোলনের সময় বারবার সন্দেশখালীর মহিলারা শুনিয়েছিলেন মর্মান্তিক পিঠে বানানোর কথা, শুনিয়েছিলেন লাখ লাখ টাকা দিয়ে অভিযোগ তুলতে চাপ দেওয়ার কথা। আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারা রাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে, বলো পিঠা পার্বণ করো, আর নাহলে যদি মুখ খোলো তোমাদের সারা থাম করাবো। মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে, মায়েরা তো রাস্তায় নেমেছে। সে রেকর্ডটা আমাদের কাছে আছে যে ওরা আমার ওই টিএমসি পার্টির লোক আমাকে টাকা দেবে বলছে, তাহলে আমি কেস তুলে নেবো। টাকার প্রলোভন দেখানো ছিল, 10 লক্ষ টাকা। আমি সেভাবে পাত্তা দেয়নি বলে আমার নামে প্রচুর কেস দিয়েছে। আজকে আমি ঘর ছাড়া ওদের কারণে, আমাকে পেলে হয়তো মেরেও দিতে পারি। লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। রাত 2টোর সময় কিসের মিটিং? বোঝো না মিটিং কি মিটিং জানো না? হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে যায়? ওটা আমরা বলতে পারবো না, অশ্লীল ভাষাটা আমি উচ্চারণ করতে পারছি না দাদা। শীতলিয়ায় নিয়ে যাবে, কোথায় মালঞ্চে নিয়ে যাবে, কোথায় ক্যানিং এ নিয়ে যাবে। উত্তম সদরা শিবহাজরা মা বোনদের কোনো ইজ্জত রাখছে না, বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারা আপনাদের উপর চাপ দিচ্ছে, অভিযোগ করতে। টিএমসি পার্টির লোক, ওরা পিঠে করেনি যে বলছে তাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, পিঠে আমাদের করতে হয়েছে, আরও পিঠে করবো না বলেছি, যেই হুমকি দিয়েছে। ছেলেরা থাকতো শিবু হাজরা, শাহজাহান শেখের বাহিনী। কিছু বলতে গেলে তাকে হচ্ছে কোদালে ব্যাট দিয়ে মারছে, বলছে মেরে বডি গায়েব করে দেব। কথাগুলো আমাদের সবার মনে আছে, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীরও মনে আছে, না হলে পিঠে পার্বণের কথা তুলবেনই বা কেন? আর সে কথা বলতে বলতে হঠাৎ দুষ্টু লোকের কথাই বা বলবেন কেন? পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। এই কথাগুলোর মানে কি? মুখ্যমন্ত্রী কি মেনে নিলেন সন্দেশখালীর মহিলাদের অভিযোগ সত্যি? মানে সন্দেশখালী মিথ্যে নয়, নির্মম সত্য। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোর কথাতেও তো তাই ইঙ্গিত। লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে কেন্দ্র করে যে সন্দেশখালীর বদনাম করা হয়েছিল, তাতে কিছু ইনসিডেন্ট হয়েছিল। মুখ্যমন্ত্রী তার স্টেপ নিলেন এবং সতর্ক করলেন, আজকে নারী সুরক্ষার দিকে জোর দিচ্ছেন। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী তো দুষ্টু লোকেদের পুষছেন, আর দুষ্টু লোকেরাই মুখ্যমন্ত্রীকে ঘিরে রেখেছে। দুষ্টু কারা? কাদের দুষ্টু বলছেন?
আর কাউকে দুষ্টু বলা মানে তার অপরাধে একটা প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে। আমরা তো জানি সে কথা। তাহলে কি সরকার তৃণমূল সব জেনেও ধামা চাপা দেওয়ার চেষ্টা করে গেছে, চেষ্টা করে যাচ্ছে? না হলে দুষ্টু লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গ্রামের মহিলাদের কেন সতর্ক করবেন মুখ্যমন্ত্রী? দুষ্টু লোকেরা দুষ্টুমি করে যাবে, গ্রামের মহিলারা যেন ডাকে সাড়া না দেন। চোরকে চুরি করতে বলে গেরস্তকে সতর্ক থাকতে বলা। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাটতে হবে তো। মা বোনেদের স্পষ্ট বার্তা দিলেন, কেউ যদি আপনাদেরকে ডাকেন তাহলে যাবেন না দুষ্টু লোকেরা। শুধু তাই নয়, সরকারি প্রকল্পের যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলোর জন্য কাউকে কোনো কাটমানি দেবেন না। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে ওরা ঘুষ নিত, নেয়। এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশু দিন ভোটের বাজনা বেজে গেছে। হেতবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত মানুষদের জানানো যাইতেছে, আমাদের কোনো কর্মী, আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো পয়সা চায়, তো আপনারা সেইখান থেকে কোনো কমিশন দেবেন না। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। তাই দুষ্টু লোকেরা কি পাচ্ছে? প্রশ্রয়। দুষ্টু লোকেদের কে থামাবে? সরকারের কাজ তো এদেরকে আটকানো। আরজিকর আন্দোলনে নামায় বয়কটে নিদান দিচ্ছে এই দল, আর সন্দেশখালীর সভায় চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে গেরস্থকে সতর্ক করা। চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কার? প্রশাসনের, সরকারের। দুষ্টু লোকেদের দমানোর কথা কার? সরকারের। কিন্তু প্রশাসনিক প্রধান বারবার বলটা, দায়টা ঠেলে দিচ্ছেন আম জনতার কোর্টে। এটা কি সুশাসনের লক্ষণ? মমতা যখন সন্দেশখালীতে, তখন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। লোকসভা ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্র ক্যানিংয়ে এসডিও অফিসের সামনে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন আমরা আন্দোলন করেছিলাম কয়েক মাস আগে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই যে আমার ওখানে যেতে হবে এর কোনো মানেই নেই। যেমন ক্যানিংটা আমার রাজ্যের মধ্যেই পড়ে, উনি ভালো করে বুঝতে পেরেছেন। সন্দেশখালী থেকে গোয়ারা হেরেছেন তো, যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন। মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7,000 ভোটে। বিধানসভা এটা 2 গুণ 3 গুণ হবে, কিচ্ছু করতে পারবেন না। সন্দেশখালী আপনার হাতে নেই। ভোটের এই অঙ্কটাই কি ভয় ধরাচ্ছে ঘাসফুল শিবিরে? উনি গিয়ে মিষ্টি কথার দুষ্টু লোকের অনেক বাণী দিলেন, বার্তা দিলেন, কিন্তু কাঁটার নাম আজও কি সন্দেশখালী। 70,000-এ জেতা সিটে হেরে যেতে হবে। 26-এর ভোটে সন্দেশখালী তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। সেজন্যই কি রেখা পাত্রদের গুরু, সন্দেশখালী আন্দোলনের প্রধান নেতা সুজয় মণ্ডল, মানে সন্দেশখালীর সুজয় মাস্টারকে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে তৃণমূলে যোগদান করাতে হলো। মুখ্যমন্ত্রীর সভাতেও নিশ্চিন্ত হওয়া গেল না। মাঝখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল সেটা বাদ দিলে পুরাতন যে সন্দেশখালী, সেই সন্দেশখালীর অবস্থা সন্দেশখালীতে ফিরে এসেছে একজন নেতৃত্বের হাত ধরে, তার নাম দিলীপ মল্লিক মহাশয়। তো সে কারণে আজকে আমার তৃণমূলে সক্রিয়ভাবে তৃণমূলে আমি চলে এসেছি। তারা বর্তমানে আবার নতুন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সন্দেশখালী স্টেজে উঠে সে কিন্তু এটাই প্রমাণ করবে আর যে সন্দেশখালীর আন্দোলন মিথ্যে ছিল, কিন্তু আমরা যে মিথ্যে ছিলাম না সেটা গোটা ভারতবর্ষের মানুষ ছিল। টাকার খেলা, রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো, মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা, তো ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে। ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি। উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন, উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা,
তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে, বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন। উনি কি বললেন সেটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। ওনাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে ওনাকে সম্মান জানালাম, আমি ওনার বক্তব্য নিয়ে কিছু বলবো না। আপনার সাথে কোনো যোগাযোগ ছিল? না, আমার সাথে ওনার ডিরেক্টলি কোনো রকম কোনোদিন 5 দিন আগে কোনো টেক্সট মেসেজ করেছিলেন? এরকম কোনো কিছু নেই আমার কাছে। ঠোঁটকাটা আপনাদের শুধু মনে করিয়ে দিতে চায়, এই সুজয় মাস্টার যিনি তৃণমূলের পতাকা হাতে নিয়ে যোগ দিলেন, তিনি আসলে তৃণমূলী। তিনি আগাগোড়া তৃণমূল করে এসেছেন, মাঝে বিক্ষুব্ধ হয়েছিলেন ওই সন্দেশখালির ঝড়ের সময়, মাঝে কোণঠাসা হয়েছিলেন শাহজাহানের দাপটে, তাই রেখাদের হয়ে তিনি লড়াইয়ের ময়দানে ছিলেন। আজ তার হাতে পতাকা ধরিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা, ক্ষতে প্রলেপ দেওয়া গেল, প্রশ্ন থাকে। প্রশ্ন তো এটাও, কাকুর কি হয়েছে? কালীঘাটের কাকু হয়েছেটা কি? যখনই তাকে আদালতে যেতে হয়, যখনই চার্জ গঠনের কথা তিনি শুনেছেন, অমনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। দিনের শেষে তিনি নাকি ভেন্টিলেশনে। অবস্থাটা দেখুন, হুইল চেয়ার টেয়ার নয়, একেবারে অ্যাম্বুলেন্সে শোয়াতে হয়েছে, মুখে নল, যন্ত্রপাতি সারা শরীরে। এমন তার হাল যে বিশেষ ইডি আদালতে আনাই যায়নি ভদ্রকাকুকে। তার আগেই সকাল সকালে এই অ্যাম্বুলেন্সে সোজা হাসপাতালে তড়িঘড়ি নেওয়া হয়েছে এসএসকেএমে। পরে বিকেলে কাকুরই পছন্দ মতো দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এটা সেই হাসপাতাল যেখানে এর আগেও এক দফা ভর্তি করানো হয়েছিল, অপারেশন হয়েছিল। কাকুর চয়েস ফের সেই হাসপাতাল। অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী এসে জানান যে সুজয় কৃষ্ণ ভদ্র গুরুতর অসুস্থ, তিনি হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছেন এবং তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে হবে। সকালেই ওনার হয়েছে, ওনার কার্ডিয়াক রিলেটেড কোনো ইস্যু হয়েছে। আমাদের তো কিছু করার নেই, এইখানে হেলথ কন্ডিশন ওনার যেরকম খারাপ হয়েছে সেই কারণেই ওনাকে শিফট করা হয়েছে। বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর আবেদন মেনে নেন এবং ঠিক সেই সময়ই ইডির তরফ থেকে বিচারকের কাছে একটি আশঙ্কা প্রকাশ করা হয় যে সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতালে থাকলে কিংবা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি পালিয়ে যেতে পারেন। মেডিকেল কন্ডিশন কারো হাতে না, মেডিকেল কন্ডিশন কারো ডিটোরিয়েট হতেই পারে, সিরিয়াস কন্ডিশন, আর ওনার পালিয়ে যাওয়ার কোনো নেই। বিচারক ইডির আইনজীবী ফিরোজ এদুলজির এই আশঙ্কার পরে জিজ্ঞেস করেন যে তারা কি কেন্দ্রীয় নিরাপত্তা চান নাকি কলকাতা পুলিশ এই নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। ওনারা আবার পরবর্তীকালে বলেওছেন যে কলকাতা পুলিশকেই গার্ড দিতে, সিকিউরিটি। বোঝো কাণ্ড, আইনজীবী বলছে কাকুর নাকি কার্ডিয়াক ইস্যু, মানে হৃদয়ে ঘটিত কোনো সমস্যা, আর ইডি ভাবছে কাকু পালানোর তাল করছে। তারা নিরাপত্তা চায়, অবশ্য কলকাতা পুলিশ পেলেই হবে, তাতেই অগাধ ভরসা। হুইল চেয়ারে কালীঘাটের কাকু, এই ছবি তো আগেও দেখেছি। কাকুর দাবি তিনি ভুগছেন কবে থেকে, বারবার যে জামিনের আর্জি জানান কাকু, তাতেও তো এক কথা, শরীর খুব খারাপ। তার মধ্যেও তাকে ইডি চায়, সিবিআই চায়, টানাটানি করে, আদালতও চায় হাজিরা দিন কাকু। কিন্তু হচ্ছে কোথায়? সশরীরে হাজিরার সময় এলেই কাকু কুপোকাত, এটাই তো রুটিন। এর ফলে তার সিবিআই হেফাজত পিছিয়ে গিয়েছিল বারবার। শেষমেশ যখন বাগে পেল সিবিআই, তখন তাদের হেফাজতে অনশনে বসে গিয়েছিলেন। হাসপাতালে নেওয়ার জোগাড় হওয়ার আগে সিবিআই নিজেই তাকে জেলে ফেরত পাঠিয়ে দেয়। কি না কি হয়ে যায় সেই আশঙ্কায়। এটা তো সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে বিষয়টা রয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র মহাত্মা গান্ধী নয় যে তার অনশন নিয়ে পশ্চিমবঙ্গের মাসিক চিন্তা করবে বা মানুষের মনে সেটা কোনো দাগ কাটতে পারবে। আসলে মনে দাগ কাটছে এই প্রশ্নটাই, কাকুর কি হলো? নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার, সেই থেকে কতবার হাসপাতালে গেছেন গুনে শেষ করা মুশকিল। একের পর এক অসুস্থতা, একটা সারে আর একটা হয়। এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগ তো পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই হয়ে গিয়েছিল এক সময়। পরে আদালতের অনুমতি নিয়ে বেসরকারি হাসপাতালে হার্ট অপারেশন, কিন্তু এরপরও সমস্যা মেটেনি। গলা নিয়ে কম টানা পড়েন, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রশ্ন উঠেছিল যখন, সে তো কুরুক্ষেত্র কাণ্ড। এবার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময় অভিযুক্তদের সশরীরে কোর্টে হাজিরা দেওয়ার পালা, তখনই কাকু অজ্ঞান। আবার তিনি হাসপাতালে বছর শেষে।
একেবারেই বলতে পারবো না। কোর্টের বিষয়, হ্যাঁ, এটা মোটামুটি কোর্ট বিট আর হেলথ বিটে পড়ছে, ফলে এর মাঝখানে পলিটিক্যাল বিটের কোনো জায়গা পাচ্ছি না। কাকুর শরীর খারাপ ও কোর্টের বিষয়? আচ্ছা, কাকুর সত্যি শরীর খারাপ? যখনই আদালতে যেতে হয় কিংবা হাজিরা দিতে হয় কিংবা আজ তো চার্জ গঠনের জন্য ডাকা হয়েছিল, তখনই কাকু অজ্ঞান হয়ে যায় কেন বলুন তো? পলিটিক্যাল নয়, কুণাল বাবুর মতো। আপনিও কি তাই মনে করেন, নাকি সত্যি পালাতে চান? সুজয় কৃষ্ণ ভদ্র, পালানো এত সহজ নয়। উনিও তো ধরা পড়েছেন। লাভলি একটা ছোট ব্রেকে যাচ্ছি, তারপর লাভলি প্রধানকে আপনাদের সামনে আনবো। স্পেশাল রিপোর্ট। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।